আজকে আমরা পড়ব রেভিনিউ। আগের ক্লাসটাতে আমরা কস্ট কমপ্লিট করেছি। আজকে আমাদের টপিক হবে রেভিনিউ সম্পর্কে আলোচনা করা এবং রেভিনিউয়ের যে কার্ভগুলো হয় সেই কার্ভগুলো ডিসকাস করা। প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি যে কস্ট কাকে বলে, অ্যাভারেজ কস্ট কাকে বলে, মার্জিনাল কস্ট কাকে বলে, এবং আমরা এটাও দেখেছি যে কস্টের কার্ভগুলো কিভাবে ড্র করতে হয় এবং কস্টের কার্ভগুলোর কি শেপ হয়, অর্থাৎ টোটাল কস্ট কার্ভের কি শেপ হয়, টোটাল অ্যাভারেজ কস্ট কার্ভের কী শেপ হয়, মার্জিনাল কস্ট কার্ভের কী শেপ হয়, শর্ট রানে কী শেপ হয়, লং রানে কী শেপ হয়, শর্ট রান লং রানের মধ্যে ডিফারেন্স কীভাবে অ্যারাইজ হয়, কীভাবে শর্ট রান কস্ট কার্ভগুলো থেকে আমরা লং রান কস্ট কার্ভ ডিরাইভ করতে পারি, এগুলো সব আগের ক্লাসে আমরা কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব রেভিনিউ কাকে বলে। তো রেভিনিউ বিষয়টা কি? রেভিনিউয়ের বাংলা হচ্ছে আয়। রেভিনিউ মানে কি? রেভিনিউ মানে হচ্ছে যে একটা ফার্ম একটা নির্দিষ্ট সময়কাল বলতে আমরা সাধারণত একটা ফিনান্সিয়াল ইয়ারের কথাই ধরে নিই। একটা ফার্ম একটা ফিনান্সিয়াল ইয়ারে তার আউটপুট সেল করে, আউটপুট অর্থাৎ টোটাল প্রোডাকশান বা টোটাল প্রোডাক্ট বা টোটাল আউটপুট, সেটাকে সেল করে যতটা আর্নিং করে, যতটা ইনকাম জেনারেট করে বা যতটা আর্নিং করে, সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে রেভিনিউ। তাহলে ধরো এখানে একটা কোম্পানি আছে, বি কোম্পানি। এই বি কোম্পানি ধরো আমি ধরে নিলাম যে 200 কোয়ান্টিটি আউটপুট বানিয়েছে এবং এই 200 কোয়ান্টিটি আউটপুট সে 5 টাকা দামে, অর্থাৎ 5 টাকা পার পিস দামে সে মার্কেটে সেল করেছে। তো তার কত টাকা আর্নিং হয়েছে, কত টাকা ইনকাম জেনারেট হয়েছে? 1000 টাকা, রাইট? এই 1000 টাকাটা হচ্ছে ওই ফার্মের রেভিনিউ বা আর্নিং, বা যেটাকে আমরা বাংলায় বলি আয়। So revenue means receipt by a firm from the sale of its product in a given period. Okay. রেভিনিউর আন্ডারে আমাদেরকে তিনটে কনসেপ্ট পড়তে হয়। টোটাল রেভিনিউর কনসেপ্ট আমি অলরেডি একবার বলেই ফেললাম আর কি। ফার্স্টে যেটা বললাম ওটা টোটাল রেভিনিউয়েরই কনসেপ্ট। টোটাল রেভিনিউ মানে কি? একটা ফার্ম তার সমস্ত আউটপুট বলতে সে যতটা আউটপুট তৈরি করেছে, যতটা তার টোটাল প্রোডাকশান হয়েছে, সেই আউটপুটটা মার্কেটে সেল করে যত টাকা সে রেভিনিউ জেনারেট করে, সেটাকে আমরা বলি টোটাল রেভিনিউ। কীরকম? ধরো একটা ফার্ম বিস্কিট তৈরি করে, 500 প্যাকেট বিস্কিট বানিয়েছে সেই ফার্মটা, এবং এই 500 প্যাকেট বিস্কিট সে 10 টাকা পার প্যাকেট প্রাইসে সেল করেছে। তাহলে সে কত টাকা রেভিনিউ জেনারেট করবে? 500 গুণ 10 অর্থাৎ 5000 টাকা সে টোটাল রেভিনিউ জেনারেট করবে। এই যে 5000 টাকা রেভিনিউ জেনারেট হলো, এটাকে আমরা কি বলছি? দিস ইজ কল্ড টোটাল রেভিনিউ অফ দ্য ফার্ম। This is basically the total amount of income received by the firm from selling of a given amount of the product. টোটাল আউটপুট সেলের মাধ্যমে ফার্ম যতটা আর্নিং করে, যতটা ইনকাম জেনারেট করে, সেই পরিমাণটাকে আমরা কি বলি? সেই পরিমাণটাকে আমরা বলি টোটাল রেভিনিউ। ওকে, সো এই কথাটা একটু মাথায় রাখবে যে টোটাল রেভিনিউ কিছুই না, এটা হচ্ছে একটা ফার্মের টোটাল আর্নিং। দিস ইজ বেসিক্যালি দ্য টোটাল আর্নিং অফ আ ফার্ম। একটা ফার্মের টোটাল আর্নিং, মোট আয়, সেটাকে আমরা টোটাল রেভিনিউ বলছি। এবার ধরো যে একটা ফার্ম 5000 টাকা টোটাল রেভিনিউ জেনারেট করেছে এবং সে আউটপুট বানিয়েছে, টোটাল প্রোডাকশান তার হয়েছে, আমি ধরে নিলাম টোটাল প্রোডাকশান বলতে পারো, কোয়ান্টিটি অফ আউটপুট বলতে পারো, সেটা আমি ধরে নিলাম 100টি, রাইট? এবার আমি যদি কোয়েশ্চেন করি তোমাদেরকে যে তাহলে পার ইউনিট রেভিনিউ কত? পার ইউনিট রেভিনিউ মানে একটা প্রোডাক্ট সেল করার মাধ্যমে ওই ফার্মটা কতটা রেভিনিউ জেনারেট করতে পেরেছে। একটা কোয়ান্টিটি বা একটা ইউনিট, এক ইউনিট আউটপুট সেলের মাধ্যমে ওই ফার্মটা কতটা রেভিনিউ বা কতটা ইনকাম জেনারেট করেছে, সেটার মানে হচ্ছে পার ইউনিট রেভিনিউ। তাহলে তার উত্তর কি হবে? তার উত্তর হবে যে 100টি কোয়ান্টিটি সেলের মাধ্যমে যদি 5000 টাকা রেভিনিউ জেনারেট করতে পারে, তাহলে একটা প্রোডাক্ট সেলের মাধ্যমে রেভিনিউ জেনারেট করতে পারবে 5000 ডিভাইডেড বাই 100, অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু 50 টাকা, রাইট? এবার এই 50টা বেরোলো কীভাবে? এই 50টাই তো পার ইউনিট রেভিনিউ, রাইট? এবং সেই পার ইউনিট রেভিনিউকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি অ্যাভারেজ রেভিনিউ, AR। সেটা বেরোচ্ছে কিভাবে? 5000 ডিভাইডেড বাই 100 করে। 5000টা কি? এই 5000টা হচ্ছে টোটাল রেভিনিউ, রাইট? আর
একশোটা কি, একশোটা হচ্ছে কোয়ান্টিটি অফ আউটপুট বা টোটাল প্রোডাক্ট, তাহলে আমি এখানে টিআর বাই টিপিও লিখতে পারি, আবার আমি চাইলে লিখতে পারি টিআর বাই কিউ, একই ব্যাপার। এটা করলে তাহলে কি বেরোচ্ছে, অ্যাভারেজ রেভিনিউ। ওকে, সো এইভাবে আমরা অ্যাভারেজ রেভিনিউ বের করতে পারি। এখানে দেখো অ্যাভারেজ রেভিনিউ করা আছে, আর টোটাল রেভিনিউ কীভাবে বেরিয়েছিল এটা আমি অলরেডি দেখালাম তোমাদেরকে। টোটাল রেভিনিউ খালি ফরম্যাটে লিখিনি, টোটাল রেভিনিউ কীভাবে বেরোলো দেখো। টোটাল রেভিনিউ যখন বের করলাম তখন 500টা প্রোডাক্ট 10 টাকা দামে বিক্রি করলো, করে টোটাল রেভিনিউ বেরোলো 5000। তাহলে টোটাল রেভিনিউ কীভাবে বেরোলো, 500 গুণ 10 করে, 500টা কি কোয়ান্টিটি বা টোটাল প্রোডাক্ট বা টোটাল আউটপুট, 10টা কি পার ইউনিট প্রাইস বা প্রাইসও বলতে পারো, প্রাইস। তাহলে কোয়ান্টিটি আর প্রাইস গুণ করলে আমি কি পাচ্ছি, টোটাল রেভিনিউ। পি আর কিউ, পি হচ্ছে প্রাইস, কিউ হচ্ছে কোয়ান্টিটি, গুণ করলে আমি টোটাল রেভিনিউ পাচ্ছি। ওকে, সো সেটাই এখানে তলায় লেখা আছে। অ্যাভারেজ রেভিনিউ আমি অলরেডি বলে দিলাম, পার ইউনিট, একটা ইউনিট সেলিংয়ের মাধ্যমে কতটা ইনকাম জেনারেট হচ্ছে বা কতটা রেভিনিউ হচ্ছে ফার্মের, সেটাকেই আমরা বলছি অ্যাভারেজ রেভিনিউ। এবার অ্যাভারেজ রেভিনিউ দেখো প্রাইসের সমান হয়, কিভাবে হয় আমি বলছি। অ্যাভারেজ রেভিনিউ মানে কি, আমি একটু আগেই বললাম, অ্যাভারেজ রেভিনিউ মানে হচ্ছে টোটাল রেভিনিউ বাই কোয়ান্টিটি। টোটাল রেভিনিউ মানে আমি এক্ষুনি দেখালাম প্রাইস ইন্টু কোয়ান্টিটি বাই প্রাইস, এই নিচে কোয়ান্টিটি ছিল সেটাকে সেটার মতোই রাখলাম, কিউ কিউ কেটে গেল, কি পড়ে থাকলো, পি, পি অর্থাৎ প্রাইস। তাহলে অ্যাভারেজ রেভিনিউ কিসের সমান হচ্ছে, প্রাইসের। এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এটা, অ্যাভারেজ রেভিনিউয়ের খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যে অ্যাভারেজ রেভিনিউ কিন্তু প্রাইসের সমান হয়। এবং এটা মনোপলিতে যখন আমরা ডিম্যান্ড কার্ভ আঁকবো বা পারফেক্ট কম্পিটিশানে যখন আমরা ডিম্যান্ড কার্ভ আঁকবো, আমরা কিন্তু এই জিনিসটাকে কাজে লাগাবো। তখন কিন্তু জিজ্ঞেস করলে হবে না যে অ্যাভারেজ রেভিনিউ কার্ভকে কেন ডিম্যান্ড কার্ভ বলা হচ্ছে বা অ্যাভারেজ রেভিনিউকে কেন প্রাইসের সমান বলা হচ্ছে, রাইট? অ্যাভারেজ রেভিনিউকে প্রাইসের সমান কেন বলা হচ্ছে সেটা এখান থেকে ভালো করে বুঝে নাও। নেক্সট হচ্ছে মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ মানে কি, এক ইউনিট যদি আউটপুটের পরিমাণ বেড়ে যায় তার ফলে টোটাল রেভিনিউ কতটা বাড়ে। ধরো আউটপুট আর টোটাল রেভিনিউ, একটা আউটপুট বিক্রি করায় টোটাল রেভিনিউ 10 টাকা, দুটো আউটপুট বিক্রি করায় টোটাল রেভিনিউ 30 টাকা, তিনটে আউটপুট বিক্রি করায় টোটাল রেভিনিউ আমি ধরলাম 60 টাকা। এইবার মার্জিনাল রেভিনিউ প্রথমটার ক্ষেত্রে বের না করলেও হয়, বের করা যায় না ওইভাবে। দ্বিতীয়টার ক্ষেত্রে থেকে ভাবো, এক ইউনিট আউটপুট বাড়লো, একটা থেকে দুটো হলো, টোটাল রেভিনিউ কতটা বাড়লো, 20 বাড়লো, তাহলে মার্জিনাল রেভিনিউ কত হবে, 20। আবার এক ইউনিট আউটপুট বাড়লো, টোটাল রেভিনিউ কত বাড়লো, 30, তাহলে মার্জিনাল রেভিনিউ কত হবে, 30। সো মার্জিনাল রেভিনিউ মানে কি, মার্জিনাল রেভিনিউ মানে হচ্ছে যে টোটাল রেভিনিউয়ে কতটা চেঞ্জ হচ্ছে। এটাকে আমি এভাবেও লিখতে পারি যে ধরো আমি লিখলাম এটাকে, যে 10টাকে আমি লিখলাম টোটাল রেভিনিউ ফার্স্ট, এই 30টাকে আমি লিখলাম টোটাল রেভিনিউ 2 মানে কি 2 নম্বর আউটপুট থেকে কতটা টোটাল রেভিনিউ আসছে। 3 মানে লিখলাম, এটাকে লিখলাম টিআর3 মানে কি তিনটে আউটপুট সেল করে কতটা টোটাল রেভিনিউ আসছে। তাহলে টোটাল রেভিনিউ এই 20টা কীভাবে বেরোলো ভালো করে বোঝো, এই 20টা কীভাবে বেরোলো, টিআর2 মাইনাস টিআর1 করে। 20টা কীভাবে বেরিয়েছে, 30 মাইনাস 10 করে, তাই তো। তো 30টা কি টিআর2 আর 20টা কি, এই 10টা কি টিআর1। আবার এই 30টা কীভাবে বেরোলো, 60 মাইনাস 30 করে, 60টা কি টিআর3, 30টা কি টিআর2। তাহলে মার্জিনাল রেভিনিউ অ্যাকচুয়ালি কীভাবে বেরোচ্ছে, পরের টোটাল রেভিনিউর থেকে আগের টোটাল রেভিনিউটা মাইনাস করতে হচ্ছে, টিআর2 থেকে টিআর1 মাইনাস করতে হচ্ছে, টিআর3 থেকে টিআর2 মাইনাস করতে হচ্ছে। তাহলে পরের টোটাল রেভিনিউটা থেকে আগের টোটাল রেভিনিউটা মাইনাস করতে হচ্ছে। এটাকে আমরা জেনারেলভাবে লিখতে পারি টিআরএন মাইনাস টিআরএন মাইনাস 1। এনের জায়গায় তুমি যা খুশি বসাও, এক বসিও না তাহলে হবে না, বাকি যা খুশি বসাও, দেখো এটা হোল্ড করবে কিভাবে। এনের জায়গায় ধরো আমি 2 বসালাম, কি হবে টিআর2 মাইনাস টিআরএন মাইনাস 1 মানে কি টিআর2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1, তাহলে টিআর2 মাইনাস টিআর মাইনাস 1, যেটা এখানে অলরেডি ছিল। আবার এনের জায়গায় তুমি 3 বসাও, তাহলে হয়ে যাবে টিআর3 মাইনাস টিআর2, যেটা এখানে ছিল। তো এইভাবে আমরা জেনারেল ফর্মে মার্জিনাল রেভিনিউকে কীভাবে লিখতে পারি, টিআরএন মাইনাস টিআরএন মাইনাস 1। আর একটা জেনারেল ফর্ম আছে টোটাল রেভিনিউয়ের, যেটাকে লেখা হয় মার্জিনাল রেভিনিউয়ের আর একটা জেনারেল ফর্ম আছে, সেটা কি, মার্জিনাল রেভিনিউ মানে কি,
যে টোটাল রেভিনিউয়ে কতটা চেঞ্জ হচ্ছে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন কোয়ান্টিটি or due to 1 unit change in output or due to 1 unit change in total production টোটাল রেভিনিউয়ে কতটা চেঞ্জ হচ্ছে সেটাই তো মার্জিনাল রেভিনিউ। সেটা কীভাবেও লেখা যেতে পারে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিউ টু মানে ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। ওকে, এগুলো নিয়ে অলরেডি অনেক ডিসকাশন হয়েছে, তো আমি এখন এগুলোর এগুলোর আমি ইলাবোরেটিভ ডেসক্রিপশান যাচ্ছি না এখন, আমি জাস্ট এগুলো লিখে দিলাম অ্যাজ ইট ইজ। এবং এটাকে স্লোপও বলা হয়, ডেল টিআর বাই ডেল কিউকে আমাদের টোটাল রেভিনিউ কার্ভের স্লোপও বলা হয়, রাইট। এবং আমরা এটা জানি যে টোটাল রেভিনিউ বা যে কোনো কার্ভের স্লোপ বের করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে ডেরিভেটিভ করতে হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভ করতে হবে, রাইট। এবং এটা খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে যখন আমি স্লোপ পড়িয়েছিলাম, যে ভিডিওটা এই প্লেলিস্টেই রয়েছে, তো সেটা দেখবে পারলে। এবার এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ভালো করে বোঝো, কোয়ান্টিটি আর টোটাল রেভিনিউ। কোয়ান্টিটি চেঞ্জ হলে টোটাল রেভিনিউ চেঞ্জ হবে। কোয়ান্টিটি স্বাধীন, কোয়ান্টিটি 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, 4 হতে পারে, যা খুশি আমি নিতে পারি, কিন্তু টোটাল রেভিনিউ আমি যা খুশি নিতে পারবো না। টোটাল রেভিনিউ ডিপেন্ড করছে কোয়ান্টিটির উপর, যে কোয়ান্টিটি 2 হলে তবেই টোটাল রেভিনিউ 30 হবে, কোয়ান্টিটি 4 হলে তবেই টোটাল রেভিনিউ 60 হবে। তো কোয়ান্টিটির উপর টোটাল রেভিনিউ ডিপেন্ড করছে, টোটাল রেভিনিউ তাহলে ডিপেন্ডেন্ট আর কোয়ান্টিটি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্টের জায়গায় কি আসবে, আসবে হচ্ছে টোটাল রেভিনিউ, আর ইন্ডিপেন্ডেন্টের জায়গায় কি আসবে, কোয়ান্টিটি। তাহলে দিস ইজ আওয়ার স্লোপ। ওকে, এবার তোমরা বলবে এখানে তো ডি নেই, এখানে তো ডেল আছে। ডেল মানেও যা, ডি মানেও তাই। ডি মানে দুটোর মানেই চেঞ্জ, ডেল মানেও চেঞ্জ, ডি মানেও চেঞ্জ। ডি মানেও চেঞ্জ, ডেল মানেও চেঞ্জ, খালি এইটা মাথায় রাখতে হয়, ডেল মানে মেজর চেঞ্জ, ডি মানে মাইনর চেঞ্জ। মাইনর চেঞ্জ বোঝাতে গেলে আমরা ডি ইউজ করি, মেজর চেঞ্জ বোঝাতে গেলে ডেল ইউজ করি। তো ডেল দিয়েও লিখলেও যা বোঝাবে স্লোপ বোঝাবে, ডি দিয়ে লিখলেও স্লোপই বোঝাবে। তো ডেল দিয়ে যদি লেখা হয় ডেল টিআর বাই ডেল কিউ সেটাও স্লোপ, আবার ডি টিআর ডি কিউ সেটাও স্লোপ। ওকে, নাও দ্য নেক্সট পার্ট, রিলেশনশিপ বিটুইন টোটাল রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ। টোটাল রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউয়ের মধ্যে কী রিলেশান আছে দেখো। প্রথম কেস, এর আমরা অনেকগুলো কেস করে ভাগ ভাগ করে এটাকে পড়বো। প্রথম কেস হচ্ছে টোটাল রেভিনিউ ইনক্রিজ করলে মার্জিনাল রেভিনিউ কী হয়, প্রথম কেস হচ্ছে টোটাল রেভিনিউ যদি ইনক্রিজ করে অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। দেখো কি হচ্ছে, টোটাল রেভিনিউ এই পার্ট অবধি আগে আমরা পড়ি, তারপর মার্জিনাল রেভিনিউয়ে কী পরিবর্তন হয় সেটা আমরা পরে দেখব। টোটাল রেভিনিউ ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে। কীভাবে দেখো, টোটাল রেভিনিউ যখন আউটপুট 1 থেকে 2 হলো, টোটাল রেভিনিউ কত বাড়লো, 10 থেকে 30 হলো, 20 বাড়লো। আবার আউটপুট 2 থেকে 3 হলো, টোটাল রেভিনিউ 30 থেকে 60 হলো, 30 বাড়লো। আবার আউটপুট 3 থেকে 4 হলো, টোটাল রেভিনিউ 60 থেকে 100 হলো, মানে 40 বাড়লো, তারপরে 50 বাড়লো। তাহলে টোটাল রেভিনিউ বাড়ছে সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু বাড়ার রেটটা কি, ইনক্রিজ হওয়ার রেটটা কি, ইনক্রিজ হওয়ার রেটটা কিন্তু ইনক্রিজিং। প্রথমে 20 বেড়েছে, তারপর 30, তারপর 40, তারপর 50। ভালো করে এই সংখ্যাগুলোকে, এই 20, 30, 40, 50 এই সংখ্যাগুলো আমাদেরকে কি বলছে, রেট অফ ইনক্রিজ। এবং রেট অফ ইনক্রিজটা কি, এই রেটটা কি, এই রেটটা কি হচ্ছে 20 থেকে 30, 30 থেকে 40 থেকে 50, তাহলে এই রেটটা ইনক্রিজিং রেট, রাইট। তাহলে রেটটা কি, এই যে রেটটা, ইনক্রিজটা বাদ দিয়ে দাও, রেট অফ ইনক্রিজ, হ্যাঁ রেট অফ ইনক্রিজও ভুল না কথাটা, বাট এই রেটটা কি, রেটটা ইনক্রিজিং, রেটটা ইনক্রিজিং। তাহলে আমি এটাকে কি বলতে পারি যে টোটাল রেভিনিউ বাড়ছে তো দেখতেই পাচ্ছি, 10 থেকে 30 হয়েছে, 60 হয়েছে, 100 হয়েছে, 150 হয়েছে, বাড়ছে তো দেখতেই পাচ্ছি। টোটাল রেভিনিউ ইনক্রিজ করছে সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কি রেটে, ইনক্রিজিং রেটে। সেটাই রেট থেকে বোঝা গেল যে ইনক্রিজিং রেটে। তাহলে টোটাল রেভিনিউ ইজ ইনক্রিজিং অ্যাট ইনক্রিজিং রেট। এরকম যদি হয় তখন এমআরএ কী হচ্ছে দেখো, এমআরটা আমরা এখানে ক্যালকুলেট করে করে লিখেছি, ঠিক যেরকম আগে দেখালাম। এমআরটা কী হচ্ছে, 10, 20, 30, 40, 50, এমআরটা কিন্তু বাড়ছে, রাইজ করছে। সেই কারণেই এটা লেখা হলো যে এমআর রাইজেস। When total revenue increases at an increasing rate, MR rises.
হলো। তো এখানে টোটাল রেভিনিউর গ্রাফটা আঁকা আছে। টোটাল রেভিনিউর এরকম একটা গ্রাফ হবে, এই অবধি দেখা যাচ্ছে টোটাল রেভিনিউ এখানে ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে, আর এমআরটা কী হচ্ছে, এমআরটা ইনক্রিজ করছে, রাইজ করছে, তাই এর পজিটিভ স্লোপ বা আপওয়ার্ড স্লোপ বা পজিটিভ স্লোপ, কারণ এমআর রাইজ করছে অ্যাজ ইট ইজ। ওকে, হয়ে গেল। এক্স অ্যাক্সিসে আমরা এখানে কোয়ান্টিটি নিয়েছিলাম, ওয়াই অ্যাক্সিসে টোটাল রেভিনিউ নিয়ে আমরা পয়েন্টগুলোকে প্লট করেছি, নিয়ে টোটাল রেভিনিউর কার্ভটা পেয়েছি। আর এই গ্রাফটাতে এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি, ওয়াই অ্যাক্সিসে মার্জিনাল রেভিনিউ নিয়ে পয়েন্টগুলোকে প্লট করে একটা আপওয়ার্ড স্লোপিং লাইন পেয়েছি। ওকে, হয়ে গেল। নেক্সট, টোটাল রেভিনিউ ইনক্রিজ করবে কিন্তু কনস্ট্যান্ট রেটে, তখন এমআরে কী হবে, এমআর কীরকম হবে সেটা আমরা দেখব। টোটাল রেভিনিউ দেখো ইনক্রিজ করছে কনস্ট্যান্ট রেটে, মানে কি টোটাল রেভিনিউ বাড়ছে তো দেখতেই পাচ্ছি 10 থেকে 20, 30, 40, 50। এবার আমরা বাড়ার রেটটা দেখব। প্রথমে 10 বাড়লো, তারপরেও 10 বাড়লো, তারপরেও 10 বাড়লো, তারপরেও 10 বাড়লো। তাহলে রেটটা যদি আমি লিখতে চাই, ইনক্রিজের যে রেটটা সেটা যদি লিখতে চাই, সেটা তো সেম, চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকবারই 10, 10, 10 করে বেড়েছে। তো ইনক্রিজ হওয়ার রেটটা তো সেম, সেটা তো চেঞ্জ হচ্ছে না। তো ইনক্রিজ হওয়ার যে রেটটা সেটা যদি সেম হয়, তার মানে কি, তার মানে আমরা বলতে পারি যে মার্জিনাল রেভিনিউ কী হচ্ছে, দেখো মার্জিনাল রেভিনিউ কিন্তু কনস্ট্যান্ট থাকছে, সেম থাকছে, ফিক্স থাকছে। এবং গ্রাফে আঁকলে দেখা যাবে টোটাল রেভিনিউয়ের কার্ভটা এরকম হবে, এটা একটা 45 ডিগ্রি লাইনও বলা যায় এটাকে, এবং মার্জিনাল রেভিনিউ সেটা একটা প্যারালাল লাইন হবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। হলো। তাহলে এটা কী পেলাম 2 নম্বর পয়েন্টে, যে টোটাল রেভিনিউ যখন কনস্ট্যান্ট রেটে ইনক্রিজ করে তখন মার্জিনাল রেভিনিউও কনস্ট্যান্ট হয়, অর্থাৎ সেম হয়, অর্থাৎ ফিক্সড হয়, এবং মার্জিনাল রেভিনিউয়ের যে গ্রাফটা সেটা একটা স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়। নেক্সট, যখন টোটাল রেভিনিউ ইনক্রিজ করছে কিন্তু ডিমিনিশিং রেটে, তখন মার্জিনাল রেভিনিউয়ে কী হচ্ছে সেটা দেখা যাক। টোটাল রেভিনিউ ইনক্রিজ করছে, 10 থেকে 18 হয়েছে, 18 থেকে 24 হয়েছে, 28 হয়েছে, 30 হয়েছে, 28 আবার 30 হয়েছে। টোটাল রেভিনিউ ইনক্রিজ তো করছে, অ্যাটলিস্ট এই পয়েন্ট অবধি আমি বলতে পারি, বা এই পয়েন্ট অবধি আমি বলতে পারি যে টোটাল রেভিনিউ ইনক্রিজ তো করেছে, কিন্তু ইনক্রিজ করার রেটটা কি সেটা দেখা যাক। প্রথমে 8 বাড়লো, তারপরে 6 বাড়লো, তারপরে 4 বাড়লো, তারপরে বাড়লো 2। তাহলে ইনক্রিজের রেটটা লিখি আমি, হ্যাঁ সাইডে লিখছি রেট বলে। রেটটা দেখো 8, 6, 4, 2। রেটটা কি, রেটটা কিন্তু কমছে, ইনক্রিজ হওয়ার রেটটা কিন্তু কমছে, ফলিং, ডিমিনিশিং। এরকম যখন হচ্ছে তখন এমআরটা কি 10, 8, 6, 4, 2। এমআর তো তোমরা ক্যালকুলেট করতেই পারবে, প্রথমে 8 বেড়েছে, তারপর 6, তারপর 4, তারপর 2। এমআরটা কী হচ্ছে, এমআরটা কমছে না, 10, 8, 6, 4, 2, এমআরটাও কমছে। তাহলে যখন টোটাল রেভিনিউ ইনক্রিজ করছে কিন্তু ডিমিনিশিং রেটে, এমআর কী হচ্ছে, এমআরও কিন্তু কমছে, এমআরও কিন্তু ফল করছে। এবং এমআরের গ্রাফটা কী হবে দেখো, এমআরের গ্রাফটাও কিন্তু একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ বা ডাউনওয়ার্ড স্লোপিং লাইন হবে, বা নেগেটিভলি স্লোপড একটা লাইন হবে। খুব সিম্পল, ডিফিকাল্ট কিছু না। ওকে, হলো। এবার এখানে আরও দুটো জিনিস বলার আছে, দেখো যখন টোটাল রেভিনিউ হাইয়েস্ট হয়ে গেল, মানে এই 30, তখন মার্জিনাল রেভিনিউ কী হয়ে গেল, 0। তাহলে এইটাও কিন্তু এখান থেকে একটা জিনিস আমাদেরকে শিখতে হবে, যে যখন টোটাল রেভিনিউ হাইয়েস্ট তখন আমাদের মার্জিনাল রেভিনিউ কিন্তু 0 হয়ে যায়। এবং আরও একটা জিনিস এখান থেকে শেখার আছে, সেটা হচ্ছে যে টোটাল রেভিনিউ যখন 30 থেকে আবার পড়ে গেল, মানে কমে গেল, কমে গিয়ে 28 হয়ে গেল, এত অবধি টোটাল রেভিনিউ কিন্তু বাড়ছিল, মার্জিনাল রেভিনিউ পজিটিভই ছিল। যেই টোটাল রেভিনিউ 30 থেকে 28 হয়ে গেল, মানে কমে গেল, মার্জিনাল রেভিনিউ নেগেটিভ হয়ে গেল। তো এটাও আমাদের শিখতে হবে যে যেই টোটাল রেভিনিউ পড়ে যাবে, মার্জিনাল রেভিনিউ কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ওকে, এবং সেটা তোমরা এই গ্রাফটা দেখেও বুঝতে পারবে, যখনই টোটাল রেভিনিউ হাইয়েস্ট হলো, মানে এই পয়েন্ট এতে, এই বরাবর যখন আমরা মার্জিনাল রেভিনিউতে নেমে যাচ্ছি, দেখো কি হচ্ছে, মার্জিনাল রেভিনিউ কিন্তু এই বরাবর এক্স অ্যাক্সিসে টাচ করে যাচ্ছে, মানে এমআরটা কিন্তু এই বরাবর 0 হয়ে যাচ্ছে। এবং তারপরে যেই টোটাল রেভিনিউ হাইয়েস্টের পরে আবার পড়তে শুরু করলো, টোটাল রেভিনিউ আবার কমে গেল, এবং মানে কমে গেল বলতে আবার ফল করলো, তখন টোটাল রেভিনিউ কার্ভটাও নিচের দিকে সরে আসলো, টোটাল রেভিনিউর কার্ভটাও নিচের দিকে সরে আসলো, এবং এমআরের কার্ভটাও কিন্তু দেখো নেগেটিভ হয়ে চলে গেছে। যেরকম আমরা নিউমেরিক্যাল টেবিলটাতে দেখলাম সেরকমই কিন্তু এখানে হলো। ওকে, তো এই অবধি, পয়েন্ট এ অবধি টোটাল রেভিনিউ কী হচ্ছে, বাড়ছে, কিন্তু কী রেটে, ডিমিনিশিং রেটে। সেই কারণে মার্জিনাল রেভিনিউ কী হচ্ছে,
নেগেটিভলি স্লোপড একটা লাইন হচ্ছে, ডাউনওয়ার্ড স্লোপিং একটা লাইন হচ্ছে। এ পয়েন্টে পৌঁছে টোটাল রেভিনিউ কী হয়ে গেল? হাইয়েস্ট। মার্জিনাল রেভিনিউ কী হয়ে গেল? জিরো। এ পয়েন্টের পরে টোটাল রেভিনিউ কী হয়ে গেল? ফলিং বা ডাউনওয়ার্ড স্লোপিং, বা ডাউনওয়ার্ড স্লোপিং বলবো না, ফলিং বলতে পারো, হ্যাঁ ডাউনওয়ার্ড স্লোপিংও, এবং কমতে শুরু করলো বা পড়তে শুরু করলো বা ফল করতে শুরু করলো। এমআর কী হয়ে গেল? নেগেটিভ। ঠিক আছে, এখানে 4 নম্বর আর 5 নম্বর পয়েন্ট ওই সেম পয়েন্ট ওইগুলোই লেখা আছে যেগুলো আমি বললাম, হয়ে গেল। নেক্সট হচ্ছে রিলেশনশিপ বিটুইন এআর অ্যান্ড এমআর। অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউয়ের মধ্যে কী রিলেশন রয়েছে সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা দেখব যে যখন অ্যাভারেজ রেভিনিউ রাইজ করে তখন মার্জিনাল রেভিনিউয়ে কী চেঞ্জ আসে বা কী হয়, তখন মার্জিনাল রেভিনিউয়ে কী ইম্প্যাক্ট পড়ে। তো দেখো, টোটাল রেভিনিউ দেওয়া আছে, অ্যাভারেজ রেভিনিউ কীভাবে বের করে আমরা জানি, 10কে 1 দিয়ে ভাগ করব, টিআর বাই কিউ, টিআর বাই কিউ, টিআর বাই কিউ, টিআর বাই কিউ, টিআর বাই কিউ পড়ে আমরা অ্যাভারেজ রেভিনিউ পেলাম। আর মার্জিনাল রেভিনিউ তো আমরা জানি কীভাবে বের করে। অ্যাভারেজ রেভিনিউয়ের কার্ভটা আমরা ড্র, আচ্ছা অ্যাভারেজ রেভিনিউ কী হচ্ছে দেখো, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। এখানে তোমাকে রেট নিয়ে চিন্তা করতে হবে না, কী রেটে বাড়ছে, ইনক্রিজিং রেট না ডিমিনিশিং রেট, সেটা নিয়ে ভাবতে হবে না, খালি দেখো অ্যাভারেজ রেভিনিউ বাড়ছে। তাহলে মার্জিনাল রেভিনিউ কী হচ্ছে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, মার্জিনাল রেভিনিউ কিন্তু বাড়ছে। যখন অ্যাভারেজ রেভিনিউ বাড়ছে মার্জিনাল রেভিনিউ কিন্তু বাড়ছে, ভালো কথা। কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করার মতো, অ্যাভারেজ রেভিনিউ কতটা বাড়ছে, প্রথমে 5, তারপরেও 5, তারপরেও 5, তারপরেও 5। মার্জিনাল রেভিনিউ কতটা বাড়ছে? 10, তারপরে আবার 10, তারপরে আবার 10, তারপরে আবার 10। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে অ্যাভারেজ রেভিনিউ যখন বাড়ে মার্জিনাল রেভিনিউ কিন্তু তার থেকে বেশি বাড়ে। অ্যাভারেজ রেভিনিউ 5, 5, 5 করে বাড়ছে, মার্জিনাল রেভিনিউ 10, 10, 10 করে বাড়ছে। তাহলে অ্যাভারেজ রেভিনিউ যখন রাইজ করে বা বাড়ে, মার্জিনাল রেভিনিউ কিন্তু তার থেকেও বেশি বাড়ে। গ্রাফিক্যালি আমরা যদি কোয়ান্টিটিকে এক্স অ্যাক্সিসে আর মার্জিনাল আর অ্যাভারেজ রেভিনিউকে ওয়াই অ্যাক্সিসে নিয়ে প্রথমে অ্যাভারেজ রেভিনিউটা ড্র করি, তারপর মার্জিনাল রেভিনিউটা ড্র করি, কি দেখতে পাবো, যে মার্জিনাল রেভিনিউয়ের কার্ভটা একটু হলেও উপরে হবে। কেন হবে একটু হলেও উপরে? মার্জিনাল রেভিনিউর কার্ভটা একটু হলেও উপরে হলো, তার কারণটা এটাই যে অ্যাভারেজ রেভিনিউ যতটা বেড়েছে মার্জিনাল রেভিনিউ কিন্তু তার থেকে বেশি বেড়েছে। সেই কারণেই এই মার্জিনাল রেভিনিউর কার্ভটা আরেকটু উপরে চলে গেল। এটাকে আরও একটাভাবে ইন্টারপ্রেট করা যায়, মার্জিনাল রেভিনিউয়ের কার্ভের স্লোপটা বেশি, অ্যাভারেজ রেভিনিউয়ের কার্ভটা স্লোপ কম। কি বললাম, মার্জিনাল রেভিনিউয়ের কার্ভটার স্লোপ বেশি, অ্যাভারেজ রেভিনিউয়ের কার্ভের স্লোপ কম, সেই কারণেই মার্জিনাল রেভিনিউয়ের কার্ভটা উপর দিয়ে গেল, মানে উপরে গেল, অ্যাভারেজ রেভিনিউয়ের কার্ভের উপরে থাকলো। এবার তোমরা বলবে যে স্লোপের বিষয়টা তাহলে একটু ক্লিয়ার করা হোক। এই দেখো, এরকম একটা স্ট্রেট লাইন হলে তার স্লোপ 0, এরকম একটা স্ট্রেট লাইন মানে হরাইজন্টাল স্ট্রেট লাইন হলে তার স্লোপ 0, ভার্টিক্যাল স্ট্রেট লাইন হলে তার স্লোপ হচ্ছে ইনফিনিটি। এবার ভাবো, এই লাইনটার স্লোপ যত আমি এরকম হতে থাকবে লাইনগুলো, তত কি হবে, স্লোপ বেশি হবে, 0 থেকে বেড়ে 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 হয়তো এর স্লোপ 10, এর স্লোপ 50, এর স্লোপ হয়তো 100, এর স্লোপ হয়তো 30,000, এরকম করে করে আমি জাস্ট বলছি কথার কথা, ঠিক আছে, বোঝানোর জন্য। এই করতে 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 স্লোপটা ইনফিনিটি হবে। তাহলে যত লাইনগুলো এরকম, মানে যত লাইনের ঢালগুলো এরকম বেড়ে 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 যাচ্ছে, তত কি স্লোপটা বেশি। তাহলে এবার ভালো করে ভাবো, এআর এর স্লোপ বেশি হবে না এমআর এর? অবশ্যই এমআর এর বেশি হবে, রাইট? এবার আমি তোমাদেরকে স্লোপ ক্যালকুলেট করেও দেখাচ্ছি যে কীভাবে এমআর এর স্লোপ বেশি হচ্ছে বা এমআর এর স্লোপ কীভাবে বেশি হয়। দেখো, স্লোপ কীভাবে ক্যালকুলেট করে, স্লোপ ক্যালকুলেট করে হচ্ছে যে তোমাকে ধরো কিউটাকে আমি এক্স ধরলাম, বা স্লোপ ক্যালকুলেট করার ফর্মুলাটা আমি আগে লিখে দিই। স্লোপের ফর্মুলা, অনেক ফর্মুলা আছে, এখানে যেটা আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে চেঞ্জটাকে আমি ডেল্টা দিয়েও লিখতে পারতাম, লিখলাম না, চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাই চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা এখানে, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে, আমি যদি এআর এর কথা বলি, মানে আমি যখন এআর কার্ভটার কথা বলছি, এআর কার্ভের স্লোপ আমি ফার্স্টে বের করব, তখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কোয়ান্টিটি বা টোটাল প্রোডাকশান বা আউটপুট, আর এআর হচ্ছে আমার
উল্টো বললাম। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কোয়ান্টিটি বা টোটাল প্রোডাকশন বা আউটপুট, এবং এআর বা অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কারণ আউটপুট আমি ইচ্ছে মতো বাড়াতে কমাতে পারি, কিন্তু অ্যাভারেজ রেভিনিউ আমি ইচ্ছে মতো বলতে পারবো না। অ্যাভারেজ রেভিনিউ ডিপেন্ড করবে কার উপর? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোয়ান্টিটি বা আউটপুটের উপর। আউটপুট বেশি হলে অ্যাভারেজ রেভিনিউ হয়তো বেশি হবে, আউটপুট কম হলে হয়তো অ্যাভারেজ রেভিনিউ কম হবে বা কিছু একটা হবে, কিন্তু ডিপেন্ড করবে অ্যাভারেজ রেভিনিউ ডিপেন্ড কার উপর করবে? আউটপুটের উপর বা টোটাল প্রোডাকশনের উপর। এবার তাহলে চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আমি কি লিখতে পারি? এআর এ কতটা চেঞ্জ হচ্ছে, মানে AR2 মাইনাস AR1, অর্থাৎ আর চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কোয়ান্টিটিতে কতটা চেঞ্জ হচ্ছে, Q2 মাইনাস Q1, এক্সট্রার দরকার নেই। AR2 আমি ধরলাম হচ্ছে 15, AR1 হচ্ছে 10, তাহলে 15 মাইনাস 10 মানে 5, Q2 ধরলাম 2 আর Q1 হচ্ছে 1, তাহলে 2 বিয়োগ 1 মানে 1, তাহলে স্লোপ কত হচ্ছে? AR এর স্লোপ হচ্ছে 5। এবার হলো নেক্সট আমি MR এর স্লোপটার কথা ভাবি। MR এর স্লোপটা কী হবে দেখো, MR এর স্লোপ যখন বের করব তখন চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট বাই চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট, এটা ফর্মুলা তো সেমই থাকবে। তখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়ে যাবে MR, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়ে যাবে আউটপুট বা টোটাল প্রোডাকশন বা কোয়ান্টিটি। তাহলে চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কী হবে? MR2 মাইনাস MR1। এবার তোমরা ভাবতেই পারো যে আমি কেন ফার্স্টের দুটোই নিচ্ছি, পরের দুটো নিয়েও করতে পারো, তারপরের দুটো নিয়েও করতে পারো, যে কোনো পেয়ার নিয়ে করলেই হবে, অ্যান্সার সেমই আসবে, স্লোপ সেমই আসবে। বাই Q2 মাইনাস Q1, MR2 মানে হচ্ছে 20 মাইনাস 10 মানে 10, Q2 মাইনাস Q1 মানে হচ্ছে 2 মাইনাস 1 মানে 1, তাহলে 10 বিয়োগ 10 বাই 1 মানে 10, তাহলে MR এর স্লোপ কত হলো? 10। তাহলে দেখতে পেলে 10 অবশ্যই 5-এর থেকে বড়, মানে MR এর স্লোপটা অবশ্যই AR এর স্লোপের থেকে বেশি। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্টটা কী ছিল? যে AR যখন রাইজ করবে MR আরও বেশি রাইজ করবে, এবং তার আমরা ইন্টারপ্রিটেশন বা ইনটিউশন অনেক ডিপ থেকে এটা পড়লাম যে MR এর স্লোপ কিন্তু AR এর স্লোপের থেকে বেশি হবে, সেটা মাথায় রাখতে হবে। নেক্সট, যখন AR কনস্ট্যান্ট মানে এই কেসটা দেখুন, ধরো AR কনস্ট্যান্ট 10 10 10 10 10, AR সেম সবার জন্য, AR চেঞ্জ হচ্ছে না, AR ফিক্সড, AR কনস্ট্যান্ট, সেক্ষেত্রে MRও দেখো কনস্ট্যান্টই থাকছে, অর্থাৎ AR এবং MR দুটোই একটা স্ট্রেট লাইন হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে AR সমান সমান MR। যখন আমরা পারফেক্ট কম্পিটিশান পড়বো তখন AR বা MR এরকম দেখতে একটা লাইনই হবে। ওকে, নাও আচ্ছা আরেকটা জিনিস একটু বলে নিই তোমাদেরকে। আমি ফার্স্টে বললাম যে ARকে আমরা প্রাইস বলি, ARকে আমরা কি বলি? ARকে আমরা প্রাইসও বলি, এটা ফার্স্টেই বলেছি। তাহলে আমি এই লাইনটাকে বলতেই পারি AR সমান সমান MR সমান সমান প্রাইসও বলতে পারি। এই লাইনটা প্রাইসকে রিপ্রেজেন্ট করছে সেটাও তো বলতে পারি অবশ্যই, রাইট? এবং এই লাইনটাকে আমি ডিম্যান্ড কার্ভও বলতে পারি। কিভাবে ভাবো, তোমরা যখন ডিম্যান্ড কার্ভ আঁকতে তুমি কি নিতে? প্রাইস আর কোয়ান্টিটি। যে 10 টাকা দাম হতো একটা কোয়ান্টিটি কিনতাম, 20 টাকা দাম হতো হয়তো হাফ কিনতাম, এভাবে এভাবে করতাম আমরা। তাহলে ডিম্যান্ড কার্ভটা আর এক্স অ্যাক্সিসে আমরা কোয়ান্টিটি নিতাম, ওয়াই অ্যাক্সিসে আমরা প্রাইস নিতাম, নিয়ে আমরা ডিম্যান্ড কার্ভটা ড্র করতাম 10,1 20,0.5 নিয়ে ডিম্যান্ড কার্ভ আমরা ড্র করতাম। এখানে এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি আছে, ওয়াই অ্যাক্সিসে প্রাইস নেই, কিন্তু অ্যাভারেজ রেভিনিউটাই তো প্রাইস, তার মানে ওয়াই অ্যাক্সিসেও প্রাইস আছে। হলো এআরটা কি? প্রাইস। তাহলে এআর ভুলে যাও, ভাবো ওটা প্রাইস, মাঝখান থেকে এইটাকে আমি কেটে দিচ্ছি আপাতত। তাহলে আমি যদি এইবার এই গ্রাফটাতে 1,10 2,10 3,10 প্লট করে লাইনটাকে টেনে নিই, তাহলে সেই লাইনটা কি ডিম্যান্ড কার্ভকে রিপ্রেজেন্ট করবে না? অবশ্যই হ্যাঁ। এক্ষেত্রে ডিম্যান্ড কার্ভটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হচ্ছে না, কিন্তু ডিম্যান্ড কার্ভ তো হচ্ছে। ডিম্যান্ড কার্ভকে সবসময় যে ডাউনওয়ার্ড স্লোপিং হতে হবে তার তো কোনো কথা নেই। ডিম্যান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং হয় কখন হয়? যখন সেটা ল অফ ডিম্যান্ডকে হোল্ড করে। যখন ল অফ ডিম্যান্ডকে হোল্ড করে না তখন ডিম্যান্ড কার্ভ আপওয়ার্ড স্লোপিংও হতে পারে, জিরো স্লোপেরও হতে পারে, যেরকম এখানে হয়েছে। হলো, সো এটা আমরা সেকেন্ড পয়েন্ট থেকে কি দেখলাম, যে যখন এআর কনস্ট্যান্ট হয়ে যায় তখন এআর আর এমআর এর ভ্যালু সমান হয়ে যায়, এবং লাইন বা গ্রাফটা কি হয়? একটা
প্যারালাল লাইন টু এক্স অ্যাক্সিস, হরাইজন্টাল প্যারালাল লাইন টু এক্স অ্যাক্সিস হয়। আর এআর যখন ফল করে এমআর কিন্তু এআরের থেকেও বেশি ফল করে। ওকে, সো দিস ইজ অ্যানাদার ইনটিউশন হেয়ার, যে এটা দেখতে পারো এআর ফল করছে কত, 10 থেকে 9 হচ্ছে, 9 থেকে 8, 8 থেকে 7, এআর এক এক করে ফল করছে, এমআর কিন্তু 2 করে 2 করে 2 করে ফল করছে। ওকে, সো দিস ইজ অ্যানাদার ইনটিউশন। গ্রাফটাও আমরা প্লট করেছি, এটা এমআর, এটা নিচে থাকছে, এআর উপরে থাকছে। ওকে, সো দিস ইজ ইট। এআর জিরো হতে পারে না, এআর জিরো হতে পারে, এআর জিরো হতে পারে, কিন্তু এআর কোনোদিন নেগেটিভ হতে পারে না। এআর নেগেটিভ হতে পারে না কেন, দেখো এআর মানে কি, টোটাল রেভিনিউ বাই কোয়ান্টিটি। ধরো একটা ফার্ম কোনো প্রোডাক্ট সেল করছে না, তার টোটাল আর্নিং বা টোটাল ইনকাম জিরো, তার মানে তার টোটাল রেভিনিউ জিরো, তাহলে 0/কিউ হয়ে যাবে জিরো, এআর হয়ে যাবে জিরো। কিন্তু এআর কি নেগেটিভ হতে পারে? এআর নেগেটিভ হতে গেলে হয় কিউকে নেগেটিভ হতে হবে, নয় টোটাল রেভিনিউকে নেগেটিভ হতে হবে। একটা ফার্ম তার আর্নিং জিরো হতে পারে, কিন্তু আর্নিং নেগেটিভ হতে পারে নাকি? কোনো দিন তার টোটাল আর্নিং বা টোটাল রেভিনিউ বা টোটাল ইনকাম নেগেটিভে হতে পারে না। বা একটা ফার্ম তার কোয়ান্টিটি, কতটা আউটপুট সে সেল করছে, সেটা কোনো দিন নেগেটিভ হতে পারে, সেটাও কোনো দিন নেগেটিভ হতে পারে না, মাইনাসে হতে পারে না। তাহলে এআর জিরো হতে পারে, কিন্তু নেগেটিভ কিন্তু কোনো দিন হতে পারবে না। ওকে, এমআর নেগেটিভ হতে পারে, সেটা তো আমরা দেখেছি। আর লাস্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন এআর অ্যান্ড টিআর। টিআর আর এআর মধ্যে কী রিলেশন আছে দেখো, যখন টিআর ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে, তখন এআরও রাইজ করে। কিভাবে? টিআর 10 থেকে 30 হলো মানে 20 বাড়লো, আবার 30 বাড়লো, 40 বাড়লো, 100 থেকে 150, 50 বাড়লো। তাহলে ইনক্রিজের রেটটা কি, 20, 30, 40, 50, ইনক্রিজের রেটটা ইনক্রিজিং, তখন এআরটাও দেখো 10 থেকে 15 হচ্ছে, 20 হচ্ছে, 25 হচ্ছে, 30 হচ্ছে, মানে এআরটাও কিন্তু তখন বাড়ছে। তখন তাহলে কি শিখলাম, টোটাল রেভিনিউ যখন ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে, অর্থাৎ এই হচ্ছে টোটাল রেভিনিউয়ের কার্ভ, ইনক্রিজ করছে কী রেটে, ইনক্রিজিং রেটে, তখন এআরটাও রাইজ করে, আপওয়ার্ড স্লোপিং হয়, পজিটিভলি স্লোপড একটা লাইন হয়। টেবিল থেকেও বুঝলাম, গ্রাফ দেখেও বুঝে নিলাম, হলো টেবিলটা থেকেই কিন্তু গ্রাফটা আঁকা সেই অনুযায়ী, ঠিক আছে। নেক্সট, টোটাল রেভিনিউ যখন কনস্ট্যান্ট রেটে বাড়ে তখন এআরও কনস্ট্যান্ট হয়ে যায়, সেটা আমরা এখানে দেখছি। টোটাল রেভিনিউ দেখো 10 থেকে 20 হচ্ছে, 20 থেকে 30, মানে টোটাল রেভিনিউ বাড়ছে, 10 বাড়ছে, আবার 10 বাড়ছে, আবার 10 বাড়ছে। টোটাল রেভিনিউ বাড়ছে ঠিকই, কিন্তু কতটা কতটা করে বাড়ছে, 10 10 করেই বাড়ছে। তাহলে অ্যাভারেজ রেভিনিউ কী হবে? অ্যাভারেজ রেভিনিউ কিন্তু কনস্ট্যান্ট হবে, সেম থাকবে, চেঞ্জ হবে না। তাহলে অ্যাভারেজ রেভিনিউ ইজ অলসো কনস্ট্যান্ট। এবং তার গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন কি, টোটাল রেভিনিউয়ের কার্ভটা একটা আপওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন হবে 45 ডিগ্রির, আর অ্যাভারেজ রেভিনিউয়ের কার্ভটা কিন্তু একটা হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল টু, এই হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল না সরি, হরাইজন্টাল লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, হলো। নেক্সট ইজ ওয়েন টোটাল রেভিনিউ ইনক্রিজেস অ্যাজ ডিমিনিশিং রেট, এআর ফলস। টোটাল রেভিনিউ ইনক্রিজ তো করছে, দেখো এখানে 10 থেকে 18, 18 থেকে 24, 8 বাড়লো, 6 বাড়লো, 4 বাড়লো, 2 বাড়লো, টোটাল রেভিনিউ ইনক্রিজ তো করছে এই অবধি, কিন্তু কী রেটে, আগের থেকে কম 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 করে বাড়ছে, তাহলে রেটটা ডিমিনিশিং। তখন এআরে কী হচ্ছে, এআরটা কিন্তু ফল করছে, 10 থেকে 9, 8 থেকে 7 এইভাবে ফল করছে। তাহলে টোটাল রেভিনিউ যখন দেখো ইনক্রিজ করছে, মানে এই পয়েন্ট অবধি আমি ধরে নিলাম, এআরও কিন্তু ফল করছে, একটা ডাউনওয়ার্ড স্লোপিং বা নেগেটিভলি স্লোপড একটা কার্ভ হচ্ছে। ওকে, সো দিস ইজ ইট। আর এআর কখন জিরো হবে? এআর তখনই জিরো হতে পারে একমাত্র যখন এই টোটাল রেভিনিউটা জিরো হয়ে যায়। ওকে, অর্থাৎ এই টোটাল রেভিনিউয়ের কার্ভটা যদি কোনো দিন এক্স অ্যাক্সিস, এটা টোটাল রেভিনিউয়ের কার্ভ, এটা যদি কোনো দিন এক্স অ্যাক্সিসকে টাচ করে যায়, অর্থাৎ টোটাল রেভিনিউ যদি জিরো হয়ে যায়, ঠিক সেই পয়েন্ট বরাবরই আমি দেখতে পাবো যে এআরটা জিরো হয়ে গেছে, অ্যাভারেজ রেভিনিউটা জিরো হয়ে গেছে, এক্স অ্যাক্সিসকে টাচ করে গেছে। এখানে একটু এটা আঁকাটা ভুল আছে, এই অ্যাভারেজ রেভিনিউয়ের কার্ভটা নেগেটিভে নিয়ে গেলে কিন্তু হবে না, এই অবধিই করবে। অ্যাভারেজ রেভিনিউয়ের কার্ভটা যেন নেগেটিভে না যায়, কারণ আমি অলরেডি বললাম অ্যাভারেজ রেভিনিউ নেগেটিভ হতে পারে না, এই লাইনটা আমাকেও কাটতে হবে, তো এটা তোমরা অ্যাভয়েড করবে, এই অবধি আঁকবে। নাও নিউমেরিক্যাল প্রবলেম, টোটাল রেভিনিউ দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, অ্যাভারেজ রেভিনিউ কীভাবে বের করবে? অ্যাভারেজ রেভিনিউয়ের ফর্মুলা কি, টোটাল রেভিনিউ বাই কোয়ান্টিটি অফ আউটপুট। তাহলে টোটাল রেভিনিউ 10/1 কত হবে? 10, 30/2 কত হবে? 15, 60/3 কত হবে? 20, 100/4 কত হবে? 25, 150/5 কত হবে? 30।
মার্জিনাল রেভিনিউ কী করে বের করতে হয়? টোটাল রেভিনিউ কতটা বাড়ছে, 1 ইউনিট আউটপুট বাড়লো, টোটাল রেভিনিউ কতটা বাড়লো, 20 বাড়লো, তাহলে এমআর কী হবে? এখানে হবে না, পরেরটা থেকে 20 হবে, তারপরে 30 হবে, তারপরে 40, তারপরে 50, এইভাবে আমরা করতে পারি। সো দিস ইজ অ্যাবাউট দি পার্ট অফ রেভিনিউ. In the next class we will start from the market structures.